আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সরকারের সঙ্গে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর এক হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত ন্যাশনাল বিজনেস সংলাপে এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। তিনি নতুন বাংলাদেশ গড়তে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, সমাজে যে পচন ধরেছিল ছাত্রদের আন্দোলন ছাড়া সেখান থেকে মুক্তির কোনো উপায় ছিল না। আর পচন নয়, সুস্থ সবল জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ দ্বিতীয় বড় পোশাক রপ্তানিকারক দেশ। পোশাক শিল্পের উপর দিয়ে অনেক চড়াই উতরায় গিয়েছে, তবুও এই শিল্প থেমে থাকেনি। শ্রমিক মালিকদের মধ্যে সম্পর্ক উন্নত করা হবে। তা না করা গেলে সামনে আগানো কঠিন হবে। এ সময় আইএলও কনভেনশনে স্বাক্ষর করার উপরও জোর দেন তিনি। মন্ত্রণালয়ের কাজকে আরও বেগবান ও গতিশীল করতে আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মপরিকল্পনার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। কর্মপরিকল্পনার অংশ হিসেবে বিগত আওয়ামী লীগ সরকার আমলের সকল দুর্নীতি, অনাচার, দমন-পীড়ন, মানবতা বিরোধী অপরাধ, সাম্প্রতিক হত্যাযজ্ঞ বিষয় অন্তর্ভুক্ত করে ডকুমেন্টারি তৈরির জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর যৌথভাবে কাজ করবে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থা গত এক মাসে যেসব ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করেছে তার একটি তথ্য বিবরণী সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন মোহাম্মদ নাহিদ ইসলাম। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কারের জন্য সরকার ৬টি কমিশন গঠন করেছে। সেগুলো ৩ মাসের মধ্যে প্রতিবেদন দিতে পারবে বলে আশা করছে সরকার। এরপর তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হবে। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপর নির্বাচনের কথা ভাবছে সরকার। তিনি গতকাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো স্পষ্ট করেছে আগে সংস্কার, পরে তারা নির্বাচনে যেতে চান। তিনি বলেন, ক্ষমতাচ্যুত সরকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডে ৩,৯৫১ কোটি টাকা বরাদ্দ করেছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তহবিল থেকে কিছু টাকা পদ্মা ব্যাংক জমা রেখেছিল, কিন্তু বারবার দাবি করা সত্ত্বেও পদ্মা ব্যাংক টাকা ফেরত দিচ্ছে না। তিনি আরও বলেন, ব্যাংক কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ছাড়াই প্রতি বছর এফডিআর নবায়ন করছে। এখন ব্যাংক বলছে তারা ২০৩৮ সালের আগে অর্থ ফেরত দিতে পারবে না, যা দেশের ব্যাংকিং খাতের নাজুক অবস্থার চিত্র তুলে ধরে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহীর প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশন সাবজেক্ট প্রতি টিউশন ফি নির্ধারণ করেছে। গতকাল সংবাদ সম্মেলন করে এই ফি ঘোষণা করা হয়। শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নের লক্ষ্যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও রাজশাহী জেলা প্রশাসনের সঙ্গে প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের বৈঠকের পর ফি নির্ধারণ করা হয় বলে নেতৃবৃন্দ দাবি করেন। লিখিত বক্তব্যে বলা হয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বার্ষিক ফি সর্বোচ্চ ১১,০০০, অষ্টম ও নবম শ্রেণীর সর্বোচ্চ ১২,০০০, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের সর্বোচ্চ ১৪,০০০ টাকা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট অনুযায়ী ৮ থেকে ১৪,০০০ টাকা ফি ধরা হয়েছে। ২ কিস্তিতে এই ফি পরিশোধ করা যাবে, তবে দরিদ্র মেধাবীদের জন্য কোর্স ফি শিথিলযোগ্য। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আনিসুজ্জামান টুকু উপস্থিত ছিলেন।
নাটোরে রোপা আমন ধান চাষের আবাদি জমি লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। জেলায় চলতি মৌসুমে ৭৫,১০০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৭৬,৮৭৫ হেক্টর জমি। এখন চলছে সেচ ও সার প্রদান এবং আগাছা নিধন। কিছু ক্ষেত্রে কৃষকরা পার্চিং, লিফ কালার চার্ট সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছেন। এছাড়া চারা রোপণে লোগো পদ্ধতির অনুসরণও লক্ষ্য করা গেছে। নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, রোপা আমন ধান চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। জেলায় ধান চাষে সকল উপকরণের সহজলভ্যতাও রয়েছে। কৃষি ব্লকগুলোতে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আশা করা হচ্ছে আশানুরূপ ফলন পাওয়া যাবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ১১ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।